পৃথিবীর যাবতীয় সমস্যার মধ্যে একটা হচ্ছে জার্মান ভাষার আকুজাটিভ আর ডাটিভ সম্পর্কিত সমস্যা। যারা জার্মান শেখেন তারা প্রায় সবাই এই সমস্যায় ভোগেন। আজকে দেখা যাক সে সমস্যার সমাধান আমরা করতে পারি কিনা। সো আকুজাটিভ হচ্ছে যখন কোনো কিছু অ্যাকশনের কারণে প্রভাবিত হয়। এটি উত্তর দেয় কাকে, কে। যখন বস্তু বা ব্যক্তি ভার্বকে ধাক্কা দেয় সরাসরি, যেমন ইস জেহে ডেনমান, কাকে দেখছি? ডেনমানকে। ডেনমানকে সরাসরি দেখা হচ্ছে। এখানে ভার্বের অ্যাকশনের সুবিধা আর কেউ ভোগ করছে না। আরও পরিষ্কারভাবে যদি বলতে যাই, তাহলে বলা যায় যে অ্যাকশন যখন নাউনকে স্পর্শ করে, তো এখানে অ্যাকশন সরাসরি সাবজেক্টের কাছে যাচ্ছে এবং মাঝখানে কেউ নেই। যেমন ইহ স্লাগে ডেনবাল, ইহ হচ্ছে সাবজেক্ট, স্লাগা অ্যাকশন, ডেনবাল আকুজাটিভ। নাউন বদলায়, সরে যায় অথবা অন্য কোনোভাবে প্রভাবিত হয়। যেমন দেখুন বদলায়। কিভাবে? ইস স্নাইডার ডাস ব্রোট। কি বদলালো? ডাস ব্রোট। কিভাবে বদলালো? ওটাকে কাটা হয়েছে এবং তা আকারগতভাবে প্রভাবিত হয়েছে। তাই ডাস ব্রোট আকুজাটিভ। সরে যায়। কিভাবে? এয়ার হুইরফ ডেন স্টাইন। অ্যাকশনের ফলে কোন জিনিসটা সরে গেল? ডেন স্টাইন। ভার্বের অ্যাকশন ভেরফেন ভার্বের কারণেই তা সরে গেল। তাই ডেন স্টাইন হচ্ছে আকুজাটিভ। অন্য কোনোভাবে কিভাবে প্রভাবিত হয়? এখানে দেখুন মানসিকভাবে প্রভাবিত হবার উদাহরণটা। ইহ লেয়ারনে ডি গ্রামাটিক। যদিও আকারগত বা স্থানগতভাবে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা একটা মানসিকভাবে প্রভাবিত হবার বিষয়। কিন্তু যেটাকে পরিবর্তন বা বদল বলা যায়। গ্রামার হচ্ছে এখানে প্রভাবিত হবার অ্যাকশনের লক্ষ্যবস্তু। অ্যাকশনটা হচ্ছে লেরনেন, শেখা। তাহলে ডিগ্রামাটিক আকুজাটিভ। এখানে ভার্বের লক্ষ্যবস্তু হচ্ছে নাউন বা বিশেষ্য। এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারি। এই দেখুন, সাবজেক্ট, ভার্ব, টার্গেট, হুয়ার, জেহেন, টেন ফিল্ম। তাহলে আমরা কি বলতে পারি? একটা নাউন বা বিশেষ্য তখনই অ্যাকুজাটিভ হয় যখন এটি সরাসরি স্পর্শ করে, এটি বদলায় অ্যাকশনের কারণে, এটি সরে যায় অ্যাকশনের কারণে, এটি ভার্বের লক্ষ্যবস্তু, এটি উত্তর দেবে কে, কি। তো এই তো গেল অ্যাকুজাটিভ। এবার দেখি ডাটিভ কেসের সমাধান করা যায় কিনা। ডাটিভ হচ্ছে ব্যক্তি বা বস্তু অ্যাকশন থেকে উপকৃত হয় বা অ্যাকশনের ধাক্কা গ্রহণ করে। তাহলে ব্যাখ্যা কিভাবে করব? আসুন দেখি। এখানে উপকারভোগী বলতে বোঝানো হচ্ছে ব্যক্তি যখন কোনো কিছু পায়, ব্যক্তির জন্য যখন কোনো কিছু করা হয়, ব্যক্তি অপ্রত্যক্ষভাবে প্রভাবিত হয়। উদাহরণ দেখুন। Ich gebe dem Mann das Buch. এবার উদাহরণটাকে ভাগ করুন। Ich, I, gebe, give, das Buch কি দিচ্ছি? এটা হচ্ছে অ্যাকুজাটিভ। dem Mann কাকে দিচ্ছি? ডাটিভ। এবার প্রশ্ন করুন, আমি কি দিচ্ছি? das Buch এটা হচ্ছে অ্যাকুজাটিভ। কাকে দিচ্ছি? dem Mann ডাটিভ। লোকটি উপকারভোগী বা সুবিধাভোগী, কেননা সে বইটা পেল। এজন্যই লোকটি ডাটিভ। যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে আরও একটা উদাহরণ দিয়ে বোঝাই। এই যে এই বাক্যটি দেখুন। Ich öffne die Tür. দরজাটা খোলা হয়েছে, কিন্তু দরজা দিয়ে কেউ আসছে না বা যাচ্ছে না। তাই die Tür অ্যাকুজাটিভ। এখানে কোনো উপকারভোগী নেই। এবার একটা মানুষকে যোগ করুন। Ich öffne dem Kind die Tür. এবার দেখুন, die Tür অ্যাকুজাটিভ, একটা বস্তু যা খোলা হয়েছে। dem Kind ডাটিভ, খোলা দরজার সুবিধাটা ভোগ করছে। সে আসছে বা যাচ্ছে। বাচ্চাটা অ্যাকশনের উপকার বা সুবিধা ভোগ করছে। তাহলে ডাটিভ কেসে আমরা জানলাম এটি কার প্রতি বা কার জন্য, এমন প্রশ্নের উত্তর দেবে। অপ্রত্যক্ষ বস্তু বা ব্যক্তি যা কোনো অ্যাকশনের গ্রাহক বা সুবিধাভোগী হবে। বিশেষ ভার্ব আছে যেগুলো শুধু ডাটিভেই ব্যবহার করা হয়।
আশা করি জার্মান ভাষা শিখতে গিয়ে অ্যাকুজাটিভ আর ডাটিভ নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। তো একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, যখন একটি বাক্যে ৩ বা তার বেশি বিশেষ্য বা নাউন থাকে, তখন কিভাবে আমরা ডাটিভ আর অ্যাকুজাটিভ চিহ্নিত করতে পারি? বাক্যে কয়টা বিশেষ্য বা নাউন তা না দেখে দেখবেন বাক্যের গঠনটা কেমন। ৩টা বিশেষ্য বা নাউন দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। Ich gebe dem kleinen Kind einen interessantes Buch. এখানে নাউন ich, kind, Buch. এবার ধাপে ধাপে দেখুন। ভার্ব হচ্ছে গেবে, কে দিচ্ছে ich, আমি নমিনেটিভ। কি দিচ্ছি ein interessantes Buch, এটা অ্যাকুজাটিভ। কাকে দিচ্ছি dem kleinen Kind, এটা হচ্ছে ডাটিভ। বিশেষণ বা অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না, তারা শুধু কেসকে ফলো করবে। এবার আসুন 4টা বিশেষ্য বা নাউন দিয়ে একটা উদাহরণ দেই। Der Lehrer erklärt dem Schüler die neue Grammatik im Unterricht. The teacher explains the new grammar to the school student in class. নাউনগুলো দেখুন, Lehrer, Schüler, Grammatik, Unterricht. আবার ধাপে ধাপে দেখুন। ভার্ব হচ্ছে erklärt, কে ব্যাখ্যা করে der Lehrer, নমিনেটিভ। কি ব্যাখ্যা করছে die neue Grammatik, এটা অ্যাকুজাটিভ। কাকে dem Schüler, এটা ডাটিভ। কোন জায়গায় im Unterricht, এটা in প্লাস dem ইকুয়ালস টু im, ডাটিভের এটা একটা লোকেশন প্রপোজিশন, মানে প্রিপোজিশন। এটা আমরা পরে কোনো এক সময় আমরা নতুন ভিডিওতে দেখাবো। তাহলে কি দাঁড়ালো? লেহরায়ের নমিনেটিভ, শুলা ডাটিভ, গ্রামাটিক অ্যাকুজাটিভ, unterricht এটাও অ্যাকুজাটিভ, কারণ প্রিপোজিশন ইন। আচ্ছা, তো যেখানে হচ্ছে মনে রাখবেন যে বাক্যে কেস যে অবস্থানেই থাকুক মানে একই হয়, আর শব্দের ক্রমানুসার বদলালে কোনোটার উপর জোর দেওয়া হবে সেটা বদলায়। আমরা দেখেছি টি লেহরের একলেয়ার ডেম শুলার, ডি নয় গ্রামাটিক ইম ইন্টারহেস্ট, কিন্তু আমরা এভাবেও লিখতে পারি ডেম শুলা একলেয়ার ডে লেহরের ডি গ্রামাটিক। শব্দের অবস্থানে রদবদল হলেও মানে কিন্তু বদলায়নি। জাস্ট এটুকু মনে রাখুন যে বাক্যে 2-এর বেশি বিশেষ্য থাকে, তাতে সাধারণত একটাই অ্যাকুজাটিভ থাকবে, যেটা প্রত্যক্ষ বস্তু। বেশিরভাগ ক্ষেত্রে একটাই ডাটিভ, যেটা অপ্রত্যক্ষ বস্তু। প্রিপোজিশন দিয়ে এক্সট্রা ডাটিভ বা অ্যাকুজাটিভ আসতে পারে। তাহলে চূড়ান্ত কাঠামোটা কীরকম হবে? সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, ডাটিভ, অ্যাকুজাটিভ, প্রিপোজিশনাল অংশ। এই ছিল আমাদের অ্যাকুজাটিভ ও ডাটিভ সঙ্গে আরও একটু কিছু শিখবার বিষয়বস্তু। তো আপনাদের ভালো লাগলে আমাদেরকে জানান, আর অন্য কিছু জানতে হলে আমাদেরকে সেটাও জানান। আমরা চেষ্টা করব ওরকম একটি ভিডিও আপনাদেরকে দেবার। অনেক ভালো থাকুন। হ্যাপি লার্নিং।